যে সমাসের সমসমান পদগুলোর কোনোটির অর্থই না বুঝিয়ে অন্য কোনো পদ প্রধান হয় তাকে বহুব্রী সমাস বলা হয়। তাহলে বহুব্রী সমাসে আমাদের ব্যাপারটি কি? অবশ্যই অন্য একটি অর্থের প্রাধান্য থাকবে। দ্বিগু সমাসে দেখলাম পরপদের প্রাধান্য থাকলো। তাহলে সমসমান পদগুলো কোনগুলো? বাক্যের অন্তর্গত, মানে ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকেই সমসমান পদ বলা হয়। কিরকম আমরা একটু খেয়াল করি। আমরা যদি এইটাতে শুরু করি 80-20, একটু খেয়াল করি এখানে পূর্বপদ 80, পূর্বপদ হলো 80, পরপদ হলো 20। 80 মানে হলো দাঁত আর 20 মানে তো 20। তাহলে খেয়াল করি, তাহলে দাঁত বা 20 কাউকে বুঝায় না। 80-20 দ্বারা দাঁত বা 20 কাউকেই বুঝায় না। তাহলে কাকে বুঝায়? অন্য একটি অর্থের প্রাধান্য বা অন্য একটি অর্থকে প্রকাশ করে। 80-তে 20 যার, তাহলে 80-তে 20 মানে দাঁতে 20 আছে এমন কোন প্রাণীকে। দাঁতে 20 কার থাকে? সাপের দাঁতে 20 থাকে। তাহলে আমাদের পূর্বপদ পরপদ কাউকে না বুঝিয়ে 80-তে 20 যার কাকে বুঝালো? সাপকে বুঝালো, সাপ। তাহলে পূর্বপদ পরপদ বা সমসমান পদগুলোর কারো অর্থই প্রধান না হয় নতুন একটি অর্থ গ্রহণ করলো, এই জন্য একে বলা হচ্ছিল বহুব্রী সমাস। একইভাবে বহুব্রী মূল শব্দটি, এটিও হলো বহুব্রী সমাস। কিভাবে? এখানে বহু মানে অনেক, ব্রীহি মানে ধান। ব্রীহি মানে কি? ব্রীহি মানে ধান। তাহলে অনেক ধান কি বুঝায় বহুব্রী দ্বারা? না, অনেক ধান বুঝায় না, বহু ব্রীহি আছে এমন কোনো ব্যক্তিকে। তাহলে আমাদের ব্যাস বাক্য হবে হলো বহু ব্রীহি যার এমন কোনো ব্যক্তিকে বুঝায়। তাহলে আমাদের পূর্বপদ পরপদ কারো অর্থই প্রধান নয়। আবার মাথায় পাগড়ি, এখানে মাথা বা পাগড়ি কাউকেই বুঝায় না। মাথা বা পাগড়ি কাউকে না বুঝিয়ে কি বুঝাবে? তাহলে মাথায় পাগড়ি আছে যার, কার মাথায় পাগড়ি থাকে? মাথায় পাগড়ি থাকে হলো বরের। কার? বরের। তাহলে পূর্বপদ পরপদ কারো অর্থই প্রধান না হয় অন্য নতুন একটি অর্থ গ্রহণ করে নিলে তাকে আমরা বহুব্রী সমাস বলছি।